আপনারা দেখেছেন ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে যে গত 3 তারিখে অপরাজিতা বিল বিধানসভায় পাশ করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। বিল পাশের যখন আমাদের মাননীয় রাজ্য বিধানসভার মাননীয় বিরোধী দলনেতা ওনার বক্তব্য রাখেন, ওনার বক্তব্যের পরে মাননীয় মুখ্যমন্ত্রী ওনার বক্তব্য রাখেন। মুখ্যমন্ত্রী বক্তব্য রাখার সময় ওনার একটাই লক্ষ্য, আমি গ্রামের মেয়ে, গ্রাম বাংলা একটা প্রচলিত প্রবাদ আছে যে এ কথা সে কথা দেবুড়ি আলা পাতা, এটা গ্রাম বাংলা একটা প্রচলিত প্রবাদ। উনি ঘুরিয়ে ফিরিয়ে ইনিয়ে বিনিয়ে কি বললেন, বলে বিরোধী দলনেতার পদত্যাগ চাই। 2021 সালে মাননীয় শুভেন্দু বাবুর কাছে 1956 ভোটে হেরে যাবার যন্ত্রণা উনি ভুলতে পারছেন না। তার জন্য মাননীয় শুভেন্দু বাবুর ভয়ে উনি বিধানসভায় যান না, কিন্তু 3 তারিখে তো উনাকে যেতেই হবে, যেহেতু উনি 28 আগস্ট মেয়র রোডে দাঁড়িয়ে ওই ওনাদের ছাত্র পরিষদের সভায় বলেছিলেন যে অভয়া বিল নিয়ে আসবেন, অপরাজিতা বিল নিয়ে আসবেন। সেই বিল তিনি নিয়ে আসলেন বিধানসভায়। আর বিল তো আগেই আছে, দেশের বিল আপনারা জানেন, দিল্লির নির্ভয়াতে ফাঁসি হয়েছিল, আমাদের রাজ্যে এখানে ফাঁসি হয়েছিল ধনঞ্জয়ের, সে বিল তো আছে। তাছাড়া ন্যায় সংহিতা আপনারা জানেন 2023। আর উনি নতুন করে একটা ভণ্ডামি আইওয়াশ করবার জন্য, রাজ্যের মানুষকে ধাপ্পা দেওয়ার জন্য, একটা ভণ্ডামি করবার জন্য, আইওয়াশ করবার জন্য তিনি একটা নতুন বিল নিয়ে আসলেন, বলে অপরাজিতা বিল। আমি বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে, অপরাজিতা বিল আনলেন ঠিক আছে, একদিকে যেমন অপরাজিতা বিল আর অন্যদিকে সুপ্রিম কোর্টে 21 জন উকিল, এটা তো দুটো মেলানো যাচ্ছে না। তার কারণ ধর্ষকদের পক্ষে, ধর্ষকদের আড়াল করবার জন্য এবং ওই নির্যাতিতা তরুণী ডাক্তার যাতে জাস্টিস না পায়, উনি কি করেছেন, একদিকে অপরাজিতা বিল আর অন্যদিকে করলেন কি 21 জন দেশের তাবড় তাবড় উকিলকে নিয়ে এসেছেন, সুপ্রিম কোর্টে দাঁড় করিয়েছেন, যার নেতৃত্বে আছে কপিল সিবাল, একসময় কংগ্রেসের নেতা ছিলেন, এখন তিনি সমাজবাদীর সমর্থনে উত্তরপ্রদেশের রাজ্যসভার সাংসদ, নির্দল সাংসদ তিনি রাজ্যসভার। এই কপিল সিবাল এবং 21 জন আছে এই প্যানেলে। 1 নম্বরে আছে কপিল সিব্বাল, 2 নম্বরে আছে ডক্টর মেনকা গুরুস্বামী, 3 নম্বরে রয়েছেন সঞ্জয় বসু, 4 নম্বরে রয়েছেন আস্থা শর্মা, 5 নম্বরে শ্রীসত্য মহান্তি, 6 নম্বরে নিপুণ সাক্সেনা, 7 নম্বর অঞ্জু থমাস, 8 নম্বর অপরাজিতা জামওয়াল, 9 নম্বরে কৌশিক সঞ্জীব, 10 নম্বরে মন্টিকা হরিয়ানি, 11 নম্বরে শ্রেয়াস আস্থি, 12 নম্বর উৎকর্ষ প্রতাপ, 13 নম্বর প্রতিভা যাদব, 14 নম্বর লাইজু সাইনি কনিয়াক, 15 নম্বরে রয়েছেন রিপুল স্বামী কুমারী, 16 নম্বরে লবকেশ ভম্বানি, 17 নম্বরে রয়েছেন অরুণিমা দাস, 18 নম্বরে রয়েছেন দেবাদীপ্ত দাস, 19 নম্বরে রয়েছেন অর্চিত আদলাখা, আর 20 নম্বরে রয়েছেন আদিত্য রাজ পান্ডে, আর 21 নম্বরে রয়েছেন যে উকিলের নাম মেহরিন গার্গ। আমি এই 21 জন উকিলের নাম এই কারণে বললাম, এই প্যানেলের যে 21 জন উকিল রয়েছে তার মধ্যে 9 জন মহিলা উকিল রয়েছে, তার মধ্যে 9 জন মহিলা উকিল। 21 জনের মধ্যে লজ্জায় মাথাটা নিচু হয়ে যায়। এই মহিলা উকিলরা টাকার বিনিময়ে আর রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী ওদেরকে সুপ্রিম কোর্টে দাঁড় করিয়েছে সওয়াল করবার জন্য। আমি লিস্টটা দেখে, ওই প্যানেলটা দেখে, রাজ্যের পক্ষের প্যানেল হচ্ছে 21 জনের, আমি ওই লিস্টটা দেখে, প্যানেলটা দেখে প্রথমে আশ্চর্য হয়ে গেছিলাম, স্তম্ভিত হয়ে গেছিলাম, হতচকিত হয়ে গেছিলাম যে কি করে ওই 9 জন মহিলা উকিল ওখানে থাকতে পারে। তাদের বাড়ির মহিলাদের যদি এই রকম নির্যাতন করে, নৃশংস করে, গণধর্ষণ করে যদি খুন করা হতো, মধ্যযুগীয় নারকীয় বর্বরতাকেও হার মানায়। যেভাবে ওই ডাক্তার তরুণীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, তারা কি তাহলে কোর্টে দাঁড়াতেন? মহিলা উকিলগুলোর লজ্জা নেই, লজ্জাহীন, বিবেকহীন। আর এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই 21 জন উকিলকে দাঁড় করিয়েছেন কাদের টাকায়?
তৃণমূল কংগ্রেসের পার্টির টাকায় নয়, উকিলগুলো কোটি কোটি টাকা নিচ্ছে। যে ডক্টর তরুণী অকালে পৃথিবী থেকে চলে যেতে বাধ্য হলো, তার দেওয়া ট্যাক্সের টাকায়, তার বাবা মায়ের দেওয়া ট্যাক্সের টাকায়, আমাদের রাজ্যের 12 কোটি মানুষের ট্যাক্সের টাকায় কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে তারা সওয়াল করছে। কার পক্ষে? ধর্ষকের পক্ষে। ধর্ষকদের আড়াল করবার জন্য, যাতে জাস্টিস ফর আরজি কর না হয়, যাতে ওই নির্যাতিতা তরুণীর সদ্য সন্তান হারানো বাবা মা যাতে ন্যায় বিচার না পায়, তার জন্য মুখ্যমন্ত্রী উকিলগুলোকে দাঁড় করিয়েছেন। 1 নম্বর মিথ্যাবাদী এই মহিলা মুখ্যমন্ত্রী। পৃথিবীতে এর মতো একটা আর দ্বিতীয় কোনো মিথ্যা মহিলা নেই, মিথ্যাবাদী মহিলা নেই। অসত্য এবং মিথ্যা কথা বলা যার জন্মগত অধিকার। আপনারা দেখেছিলেন গত 16 আগস্ট মৌলালি থেকে, এই যে আমরা যেখানে ধর্ণা মঞ্চ, আমাদের ঠিক উল্টো দিকে ওই মেট্রোর মুখটাতেই 16 আগস্ট তারিখটা বলে দিচ্ছি আমি। 16 আগস্ট বিকেলের দিকে উনি মৌলালি থেকে মিছিল করে আনলেন। এসে কি করলেন? ডানে বায়ে তার মহিলা সাংসদরা, তিনি মিছিল করে আসছে, এখানে বক্তব্য রাখলেন যে কি প্রথমে বললেন নির্যাতিতার ফাঁসি চাই, তার মানে অবচেতন মনে তার মনের কথাটা বেরিয়ে গেছে। উনি তো সব সময় ধর্ষকদের পক্ষে থাকেন। যত ঘটনা ঘটেছে 2011 সালের পর থেকে, সরকারের নাম মা মাটি মানুষ, রাজ্যে মায়েদের মহিলাদের কোনো নিরাপত্তা নেই। প্রত্যেক দিন মা বোনেদের সম্মান ভুলুণ্ঠিত হচ্ছে, মা বোনেরা গণধর্ষিত হচ্ছেন, গণধর্ষিত হবার পরে খুন হয়ে যাচ্ছে, মা বোনেদের শ্লীলতাহানি হচ্ছে। আরে মুখ্যমন্ত্রী বলছেন এগুলো ছোট ঘটনা। আপনারা শুনলে আশ্চর্য হবেন, এই মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে একবার বলেছিলেন, বিধানসভায় দাঁড়িয়ে তার রেকর্ড রয়েছে। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে? বলেছিলেন যে হ্যাঁ, ধর্ষণের ঘটনা তো একটু আধটু ঘটবেই, ওটা দুষ্টু ছেলেদের কাজ, ছোট ছেলেদের কাজ। আর কি বললেন? বলে ওপেন মার্কেট, ওপেন চয়েস, ওপেন অপশন। একজন মহিলা মুখ্যমন্ত্রী, লজ্জায় মাথাটা নিচু হয়ে যায়। এর মতো বেহায়া, নির্লজ্জ, দোকান কাটা, অপদার্থ, অযোগ্য, ব্যর্থ মুখ্যমন্ত্রী ভারতবর্ষের ইতিহাসে আগেও আসেনি, আর ভবিষ্যতেও হবে না। এত দোকান কাটাবে নির্লজ্জ মুখ্যমন্ত্রী। আজকে আমি এখানে আসার আগে বেলা 1:30টার পরে ওই যে ব্রাত্য বসু, এখন শিক্ষামন্ত্রী, পার্থ চাকরি দিতে ব্যর্থ বান্ধবীকে নিয়ে জেলখানা, সেগুলো আপনারা জানেন। এখন ব্রাত্য বসু আর নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা সাংবাদিক সম্মেলন করছেন। কোথায় বসে? তৃণমূল পার্টি অফিসে। ইনিয়ে বিনিয়ে নানান ধরনের কথাগুলো বলছে। মানে কেন আপনারা তৃণমূল দলের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করছেন? আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রী কেন প্রেস কনফারেন্স করছে না? তার সাধের নবান্নের সভা ঘরে, তার সাধের নবান্নের জলসা ঘরে উনি তো সামান্য একটু ঘটনা নিয়ে প্রেস কনফারেন্স করেন। তো এখন কেন মুখ্যমন্ত্রীকে দেখা যাচ্ছে না? কেন উনি প্রেস কনফারেন্স করছেন না? আর একটা আছে, আপনারা জানেন, বিনীতি গোয়েল। এই বিনীতি গোয়েলের ইতিহাস আপনারা জানেন। এই বিনীতি গোয়েল ছিল কামদুনির ধর্ষণ এবং ধর্ষিত হয়ে খুন হয়ে যাওয়া 2013 সালের ঘটনা। তার তদন্তকারী অফিসার ছিলেন এই বিনীতি গোয়েল। নাম তার বিনীতি গোয়েল। বাবা মা শখ করে রেখেছিল বিনীত গোয়েল টাইটেল। প্রথম থেকে তার জন্ম অবস্থা থেকেই তিনি কি করলেন? এই কামদুনির ঘটনায় তিনি হাত পাকিয়েছেন মুখ্যমন্ত্রীর কথাতে। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের রাজ্যের, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, তার কথায় উনি কি করলেন? প্রথম থেকে বিনীতি গোয়েল 9 তারিখ থেকে গোল গোল করে মিথ্যে কথাগুলো গুছিয়ে বানিয়ে বললেন। আর সেই
9 তারিখ থেকে শুরু করলেন বিনীত গোয়েল। প্রথমেই তিনি প্রেস কনফারেন্স করে বললেন ওখান থেকে মেডিকেল আর্জিকর থেকে ফিরে আসার পরে যে ওই তরুণী ডাক্তারের কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি, তিনি মার্ডার হননি। কি হয়েছেন বলে ওটা হচ্ছে সুইসাইড। কি করে উনি বললেন? কে উনাকে শিখিয়ে দিয়েছিল? এই বিনীত গোয়েল যখন 2 তারিখে জুনিয়র ডাক্তাররা লালবাজার অভিযান করতে গেছিল তখন নিজের পুলিশের কর্ডন দিয়ে সন্ধ্যার সময় লালবাজারের পেছনের দরজা দিয়ে পুলিশ কর্ডন করে, তার সিকিউরিটিরা কর্ডন করে তাকে লালবাজারের পেছনের দরজা নিয়ে বের করে নিয়ে যায়। কিসের ভয় এত? বিনীত গোয়েলের বাবা মা বেঁচে আছে নাকি আমার জানা নাই সিপির। যদি উনার বাবা মা জেনে বেঁচে থাকে এখনো আছে কিনা আমার জানা নাই। যদি উনার বাবা মা পৃথিবীতে এখনো বেঁচে থাকে তাহলে ওই বাবা মা নিশ্চয় টিভির পর্দায় দেখেছে, সোশ্যাল মিডিয়ায় দেখেছে। দেখার পরে তাদের মনের অবস্থা কিরকম যে একটা আইপিএস অফিসার করেছে, বাবা মায়ের টাকা খরচ করে নিজের যোগ্যতায় আইপিএস হয়ে চটি চাটছে। 3 তারিখ সকালে জুনিয়র ডাক্তাররা স্লোগান ধরেছিল, ভোর হলো দৌড় খোলো, বিনীত গোয়েল ওঠো রে, চটি পিসি দাঁড়িয়ে আছে, চটা হালকা করে চটি চাটো রে। এই বিনীত গোয়েলের মতো নির্লজ্জ আইপিএস অফিসার ভারতবর্ষে আর দ্বিতীয়টা নেই। আপনারা জানেন এর আগের ঘটনা আপনাদের মনে আছে, আমি স্মরণ করিয়ে দেব। 2019 সালের ঘটনা। রাজীব কুমার তখন ছিলেন কলকাতার পুলিশ কমিশনার। সিবিআই যখন সারদা কেসে তার বাড়িতে গেল, মুখ্যমন্ত্রী সিট গঠন করেছিল, আপনাদের মনে আছে তো, আমি স্মরণ করিয়ে দেব। সিটের প্রধান ছিলেন রাজীব কুমার। লাল ডায়েরিটা সুদীপ্ত সেনের, বলে লাগে টাকা দেবে গৌরী সেন। প্রচলিত প্রবাদটা পাল্টা হয়েছিল, লাগে টাকা দেবে সুদীপ্ত সেন। 2011 সালে সুদীপ্ত সেনের টাকা দিয়ে তারা রাজ্যের ক্ষমতায় এসেছিল। সেই রাজীব কুমারের বাড়িতে যখন সিবিআই গেল, মুখ্যমন্ত্রী অতি দ্রুততার সঙ্গে রাজীব কুমারের বাড়ি পৌঁছে গেলেন। রাজীব কুমারের বাড়ি থেকে রাজীব কুমারকে নিয়ে এসে মুখ্যমন্ত্রী কি করলেন? এখান থেকে ঢিল ছোড়া দূরত্বে গান্ধী মূর্তির পাদদেশে তার বসংবদ আইএস আইপিএস অফিসারদের নিয়ে তিনি ধর্নায় বসলেন। পৃথিবীর ইতিহাসে ঘটনা কোথাও ঘটেনি। আইএস আইপিএস অফিসারদের নিয়ে তিনি যখন ধর্নায় বসলেন, ধর্নায় বসে বললেন প্রয়োজনে আমি রাজীব কুমারের জন্য জীবন দিতে রাজি আছি। কে বলেছিলেন 2019 সালে? মাননীয় মুখ্যমন্ত্রী বলে প্রয়োজনে আমি রাজীব কুমারের জন্য জীবন দিতে রাজি আছি। আর এই কথা শোনার পরে বাড়িতে রাজীব কুমারের স্ত্রী বলছে, রাজীব কুমারের ওয়াইফ বলছে যে মহিলা মুখ্যমন্ত্রী তোমার জন্য কেন জীবন দিতে চাইছে, এর তদন্ত আগে হওয়া দরকার। এবারে কেন বিনীত গোয়েলের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এখনো তো গান্ধী মূর্তির পাদদেশে কেউ অবস্থান করছে না, কেউ ধর্ণা করছে না? কেন আপনি বিনীত গোয়েলকে বাঁচানোর জন্য, সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য ধর্ণায় বসলেন না? কি করে বসবে? জনগণ ওখানে কেলিয়ে তুলে দেবে। যেভাবে জনগণ খেপে গেছে, যেভাবে জন সুনামি আছড়ে পড়েছে। যে কথা বলছিলাম, বলে সন্দীপ, সিভিক আর অভিক, কি বললাম? সন্দীপ, সিভিক আর অভিক, এগুলো চুনোপুটি। আর আসল মাথার নেংটি ইঁদুর আর ধেড়ে ইঁদুর হচ্ছে ওই হাওয়াই চটি, সাদা শাড়ি, হাওয়াই চটি। আমি এখান থেকে বলছি, আপনার সাদা শাড়িতে বন তিলোত্তমার রক্তের দাগ লেগে গেছে। পৃথিবীর কোন শক্তি আপনাকে আর মুখ্যমন্ত্রীর পদে রাখতে পারবে না। আজ হোক, কাল হোক, পরশু হোক, আপনাকে মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করতেই হবে। আর নইলে তিহার জেলে যেতে হবে। আর নইলে 27 তারিখে ছাত্র সমাজের
ছিল নবান্ন অভিযান, কংক্রিটের প্রাচীর তুলেছিল, আপনারা দেখেছিলেন তো। বিনীত গোয়েল গিয়ে আবার প্রাচীর নাড়িয়ে দেখছে প্রাচীরটা ঠিক হয়েছে কিনা। সেই প্রাচীর তৈরি তো কাটমানি খেয়েছে, কাটমানি খেয়েছে। 10 মিনিটে প্রাচীর উড়িয়ে গেল কোথায়। 3টা কর্ডন করেছিল, দুর্ভেদ্য দুর্গ বানিয়েছিল। আর কালীঘাটেও দুর্বিদ্ধ দুর্গ বানিয়েছিল। আচ্ছা, ছাত্র সমাজের নবান্ন অভিযান আছে, নবান্ন অভিযান, আর কালীঘাটে কেন দুর্বিদ্ধ দুর্গ হলো? বলে ছাত্র সমাজ যদি 180 ডিগ্রি ঘুরে ওই নবান্ন অভিযান করে যদি তারা কালীঘাটের দিকে রওনা দেয়, তাহলে তো মুখ্যমন্ত্রীকে আর খুঁজে পাওয়া যাবে না। তার কাছে 3টা অপশন আছে, হয় তাকে ভালোই ভালোই পদত্যাগ করে বাড়িতে চলে যেতে হবে, বয়স হয়েছে, আপনি একটু বিশ্রাম নিন, আর রাজ্য চালাতে পারছেন না। আর 2 নম্বর অপশন হচ্ছে 27শে আগস্ট তিনি গেছিলেন নবান্নের পেছনের দরজা দিয়ে, তিনি ঢুকেছিলেন নবান্নে। তার মানে তারা পিছু হটতে শুরু করেছে। বিনীত গোয়েল পিছনের দরজা দিয়ে বডিগার্ড নিয়ে ভেগে পালিয়েছিল, আর মুখ্যমন্ত্রী পিছনের দরজা দিয়ে ভেগে পালিয়েছিল, এবং ঢোকার সময় পিছনের দরজা দিয়ে ঢুকেছিল, সামনে যাওয়ার সাহস নেই। 2 নম্বর অপশনটা হচ্ছে ওই নবান্নের পেছনের দরজা দিয়ে সোজা দমদম এয়ারপোর্টে গিয়ে দুবাই পালিয়ে যেতে হবে, ভাইপোর বাড়ি আছে দুবাইয়ে, ওই দুবাই পালিয়ে যেতে হবে। আর 3 নম্বর অপশন হচ্ছে, যেদিন আমাদের বিরোধী দলনেতা বলেছেন আপনারা জানেন যে একই দিনে কোন পলিটিক্যাল ব্যানারে নয়, ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে একদিনে নবান্ন, লালবাজার আর কালীঘাট অভিযান হবে। যেদিন অভিযান হবে সেই দিন আপনি যখন নবান্নের 14 তলায় বসবেন, তখন এদিক ওদিক দেখে নবান্নের 14 তলার জানালা খুলে একদম গঙ্গা বক্ষে ঝপাং। উনার অবচেতন মনে উনি কবিতা লিখেছিলেন, এপাং ওপাং ঝপাং। তো আপনাকে ঝপাং করতে হবে, আত্মহত্যা করতে হবে নিজে। আমি উনার যারা উপদেষ্টা আছে অনুরোধ করব, আপনারা মুখ্যমন্ত্রীকে নবান্নের 14 তলায় বসতে নিষেধ করুন, নইলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তার জন্য কিন্তু বিজেপি দায়ী থাকবে না। আমি পরিশেষে একটা কথা বলে বক্তৃতা শেষ করব। সুপ্রিম কোর্ট শুনানি পিছিয়ে দিয়েছে, শ্রমিক দা আছে, রাহুল দা আছে, তারা বিস্তারিত ভাবে বলবে। অন্য গন্ধ আছে নাকি বোঝা যাচ্ছে না। আমি সুপ্রিম কোর্টের প্রতি শ্রদ্ধা, আস্থা, বিশ্বাস রেখে বলছি, যিনি সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি, স্বতঃপ্রণোদিত হয়ে এরকম 10টা মামলা তিনি নিয়েছেন, নিজে স্বতঃপ্রণোদিত ভাবে 10টা মামলার 9টায় তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ চলছে। অন্য গন্ধ আছে নাকি বিস্তারিত শ্রমিকদা বলবে, আমি ওইদিকে যাচ্ছি না। তবুও আমাদের সুপ্রিম কোর্টের প্রতি আস্থা আছে, বিশ্বাস আছে, ভরসা আছে। আমি ওই ডাক্তার তরুণী বোনটা যে অকালে পৃথিবী থেকে চলে যেতে বাধ্য হলো, 3 বার তার বাবা মায়ের কাছে ফোন গেছে, বয়ানে বদল 3 বার 3 রকম। আর একটার কথা না বললে নয়, ইন্দিরা মুখোপাধ্যায়, তিনি ওই যে আমাদের রাজ্যপালের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল, তার মাস্টার মাইন্ড ছিলেন এই ইন্দিরা মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর পিআরের অফিসার, আইপিএস অফিসার। উনি আবার চাদর বিশেষজ্ঞ আর কর্ডন বিশেষজ্ঞ। কিভাবে কর্ডন হলো? লাল চাদর, নীল চাদর, সবুজ চাদর, চাদরের তিনি বিশেষজ্ঞ, তার বিবরণ দিচ্ছেন। এই ইন্দিরা মুখোপাধ্যায় যে মিথ্যা কথাগুলো বললেন, তাকেও এই সিবিআই তদন্তে আনা দরকার। আমি আমাদের যিনি বোনটা অকালে পৃথিবী থেকে চলে যেতে হলো, যার যাবার তার গেল, তার বাবা মায়ের সদ্য সন্তান হারানো হাহাকার, এই হাহাকার আমরা তার মিটিয়ে দিতে পারবো না, তার মেয়েকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু জাস্টিস ফর আরজি কর, যাতে তার বাবা মা ন্যায় বিচার পায়। আমি উনার বাবা মাকে অনুরোধ করব সাংবাদিকদের মাধ্যমে যে আপনারা দুজন সরাসরি মুখ্যমন্ত্রীর বাড়িতে চলে যান, মুখ্যমন্ত্রীকে গিয়ে বলুন যে আপনার মেয়ের বিচার তারা চায় কিনা। আর যদি বিচার চায়, তাহলে ধর্ষকদের পক্ষে, ধর্ষকদের আড়াল করবার জন্য, তথ্য প্রমাণ লোপাট করবার জন্য কেন ট্যাম্পারিং করা হয়েছে, তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, দর্শকদের পক্ষে সুপ্রিম কোর্টে আমাদের টাকায়, ওনার বাবা মায়ের দেওয়া ট্যাক্সের টাকা
বাবা মাকে অনুরোধ করব, তবে এই তরুণী ডাক্তার বোনটা ন্যায় বিচার পাবে। একাধিক ধর্ষণের ঘটনা, এখান থেকে ঢিলছোড়া পার্ক স্ট্রিট ধর্ষণের ঘটনা, কামদনির ঘটনা, মধ্যম গ্রামের ঘটনা, কাকদ্বীপের ঘটনা, কুমারগঞ্জের ঘটনা, গঙ্গারামপুরের ঘটনা, কালিয়াচকের ঘটনা, মালদার ঘটনা, হাবিবপুরের ঘটনা, গাজলের ঘটনা, কোচবিহারের ঘটনা, শান্তিপুরের ঘটনা, এখানে হাঁসখালির ঘটনা, এরকম অসংখ্য ঘটনা আছে, বলতে গেলে রাত্রি কভার হয়ে যাবে। প্রত্যেকটা ধর্ষকদের পক্ষে তিনি দাঁড়িয়েছেন। এবং রানাঘাট কনভেন্টে একজন 75 বছর বয়স্কা সন্ন্যাসিনী 2015 সালে তিনি গণধর্ষিতা হলেন। ওই সন্ন্যাসিনী 2015 সালের 13ই মার্চ তার রেসিডেন্সে তিনি ওই কনভেন্টে গণধর্ষিতা হলেন। দেখুন, 75 বছর বয়স্ক সন্ন্যাসিনী যে রাজ্যে গণধর্ষিত হয়, পরের দিন সূর্যোদয় হওয়ার আগে সন্ন্যাসিনী মনের দুঃখে, লজ্জায়, ক্ষোভে, যন্ত্রণায় আমাদের রাজ্য ছেড়ে চলে অজ্ঞাতবাসে চলে গেলেন। এখনো সন্ন্যাসিনী কোথায় আছে আমরা কেউ জানি না। মহিলা মুখ্যমন্ত্রী ওই সন্ন্যাসিনীর পাশে দাঁড়িয়ে তার চোখের জলে মোছার, তার হৃদয়ের যন্ত্রণা লাঘব করার কোন তাগিদ অনুভব করেননি। সব ক্ষেত্রে তিনি ধর্ষকদের পক্ষে দাঁড়িয়েছেন। তাই বলতে চাই, এই ধর্ষণকারী সরকার আর নাই দরকার, ধর্ষণকারী সরকার আর নাই দরকার, ধর্ষণকারী সরকার আর নাই দরকার। অবিলম্বে ওনাকে পদত্যাগ করতে হবে। সিবিআই কে অনুরোধ করব, মুখ্যমন্ত্রীর মোবাইল সিজ করুন, বিনীতি গোয়েলকে অ্যারেস্ট করুন, দুধ কা দুধ পানি কা পানি সব হয়ে যাবে। তথ্য প্রমাণ লোপাট করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে। সেজন্য বিনীতি গোয়েলের পদত্যাগটা আগে দরকার। সামনের দরজা দিয়ে একজন পুলিশ কমিশনার যাওয়ার সাহস দেখাতে পারেননি, তার অফিস থেকে পেছনের দরজা দিয়ে চোরের মতো লুকিয়ে গেছেন, পালিয়ে গেছেন। এই ঘটনা সুপ্রিম কোর্টের অর্ডারে নির্দেশে সিবিআই তদন্ত চলছে। তদন্ত চলাকালীন উনি প্রেস বাইট দিয়ে বলছেন যে এখানে তথ্য প্রমাণ লোপাট করা হয়নি, এখানে কোনো টেম্পারিং করা হয়নি। উনি এটা বলতে পারেন না। ওই ইন্দ্রা মুখোপাধ্যায়ের পদত্যাগ হওয়া দরকার, ওনাকেও সিবিআই তদন্তের আওতায় আনা দরকার। মাননীয় মুখ্যমন্ত্রীকেও সিবিআই তদন্তের আওতায় আনা দরকার। সন্দীপ ঘোষ এই কারা কারা এর সঙ্গে আছেন, রাঘব বোয়ালদের নাম উনি বলে দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে 3টা অপশন আছে। এক অপশন হচ্ছে আপনারা জানেন, উনাকে রিজাইন দিতে হবে। 2 অপশন হচ্ছে উনাকে নবান্নের পেছনের দরজা দিয়ে দুবাই পালিয়ে যেতে হবে। আর 3 নম্বর অপশন হচ্ছে এপাং ওপাং, এদিক ওদিক দেখে ওই নবান্নের 14 তলা থেকে গঙ্গা বক্ষে ঝপাং করে ঝাঁপ দেবেন। বিনীতি গোয়েল কলকাতার যিনি কমিশনার, পুলিশ কমিশনার, বিনীতি গোয়েল যেদিন ঘটনা ঘটে 8 তারিখ 8ই আগস্ট রাত্রি 12টার পর, অবভিয়াসলি 9 আগস্ট থেকে বিনীতি গোয়েল কন্টিনিউয়াসলি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে বানিয়ে প্রথম থেকে গোল গোল করে মিথ্যে কথাগুলো তিনি বলেই চলেছেন। এবং এই বিনীতি গোয়েল আপনারা জানেন যে কামদনি মামলার তদন্তকারী তিনি ছিলেন। কামদনির মামলা 2013 সালের ঘটনা, একজনেরও ফাঁসি হয়নি। মামলা কোথায় সেটা আপনারা ভালো করে জানেন, রাজ্যবাসী জানে, গোটা ভারতবাসী জানে। তেমনি এই মামলাকেও হচ্ছে বিনীতি গোয়েল তথ্য প্রমাণ লোপাট করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে। সেজন্য বিনীতি গোয়েলের পদত্যাগটা আগে দরকার। আর বিনীতি গোয়েল যদি পদত্যাগ না করে স্বেচ্ছায়, তাহলে জুনিয়র ডাক্তার শুধু নয়, সিনিয়র ডাক্তার শুধু নয়, হেলথ ডিপার্টমেন্টের সঙ্গে যারা যারা যুক্ত তারা শুধু নয়, আপামর জনগণ, জনশুনানি, জন আন্দোলন, গণ আন্দোলন হবে। গতকাল যখন জুনিয়র ডাক্তাররা লালবাজারে তো লোহার কপাট দিয়ে দুর্ভেদ্য দুর্গ বানিয়েছিল, সামনের দরজা দিয়ে একজন পুলিশ কমিশনার যাওয়ার সাহস দেখাতে পারেননি, তার অফিস থেকে পেছনের দরজা দিয়ে চোরের মতো লুকিয়ে গেছেন, পালিয়ে গেছেন।
পেছনের দরজা দিয়ে গেছেন, তার মানে কি উনি ভয় পেয়েছেন। আর বেশিক্ষণ বিনীতি গোয়েল নয়, বেশিক্ষণ নয়, জন আন্দোলন, গণ আন্দোলন, গণশুনানি আছড়ে পড়বে, উনাকে পদত্যাগ করতে হবে। আর পদত্যাগ যদি উনি না করেন, সিবিআই উনাকে হেফাজতে নেবে। হ্যাঁ, এটা তো একটা আমি সাধুবাদ জানাবো জুনিয়র ডাক্তারদের, যে কলকাতার পুলিশ শুধু কলকাতার পুলিশ না, সিপি না, গ্রামের যারা ডব্লিউবিপি গ্রামীণ পুলিশ যারা আছে এবং পুলিশের যারা বড় বড় আইপিএস আধিকারিক যারা আছেন, বিভিন্ন দায়িত্বে যারা আছে, বিনীত গোয়েল যেরকম দায়িত্বে রয়েছে, রাজীব কুমার দায়িত্বে রয়েছে, তারপরে দায়িত্বে রয়েছেন আপনারা জানেন যে ইন্দিরা মুখোপাধ্যায় ডিসি সেন্ট্রাল, উনিও তো মিথ্যা কথাগুলো বানিয়ে বানিয়ে বললেন, যা প্রেস বাইট করলেন। এবং উনি কি করে বলতে পারেন যে ঘটনা সুপ্রিম কোর্টের অর্ডারে নির্দেশে সিবিআই তদন্ত চলছে, তদন্ত চলাকালীন উনি প্রেস বাইট দিয়ে বলছেন যে এখানে তথ্য প্রমাণ লোপাট করা হয়নি, এখানে কোনো টেম্পারিং করা হয়নি, উনি এটা বলতে পারেন না। ওই ইন্দিরা মুখোপাধ্যায়ের পদত্যাগ হওয়া দরকার, ওনাকেও সিবিআই তদন্তের আওতায় আনা দরকার, মাননীয় মুখ্যমন্ত্রীকেও সিবিআই তদন্তের আওতায় আনা দরকার। হ্যাঁ, নিশ্চয়, এটা তো মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যা যা ঘটনা ঘটেছে। এবং অলরেডি সন্দীপ ঘোষ এই কারা কারা এর সঙ্গে আছেন, রাঘব বোয়ালদের নাম উনি বলে দিয়েছেন। কেবল কান ধরেছে সিবিআই, মাথাটা অবশ্যই চলে আসবে। আর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তিনটা অপশন আছে। এক অপশন হচ্ছে আপনারা জানেন, উনাকে রিজাইন দিতে হবে। দুই অপশন হচ্ছে উনাকে নবান্নের পেছনের দরজা দিয়ে দুবাই পালিয়ে যেতে হবে। আর 3 নম্বর অপশন হচ্ছে উনি উনার অবচেতন মনে কবিতা লিখেছিলেন, আপনারা সেটা জানেন, এপাং ওপাং ঝপাং। আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন যে একদিনে 3 জায়গায় হচ্ছে অভিযান হবে, শুধু নবান্ন নয়, নবান্ন, লালবাজার এবং কালীঘাট 3 জায়গায় যখন অভিযান চলবে, সেদিনই মুখ্যমন্ত্রী, আমার যেটা ধারণা এবং উনি আমার যেটা অনুভব উপলব্ধি, সেদিন উনি যে কবিতা লিখেছিলেন ওনার অবচেতন মনে, এপাং ওপাং, এদিক ওদিক দেখে ওই নবান্নের 14 তালা থেকে গঙ্গা বক্ষে ঝপাং করে ঝাঁপ দেবেন। আমি অনুরোধ করবো উনার যারা পরামর্শদাতা আছেন, তারা যাতে উনাকে নবান্নের 14 তলায় বসতে না দেন। তার কারণ উনার কিছু হয়ে গেলে আমরা রাজ্যবাসী কেউ দায়ী থাকবো না। আন্দোলনকারী যারা জুনিয়র চিকিৎসক, তাদের আন্দোলনটা যথার্থ, তাদের আন্দোলনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে এবং ন্যায্য দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছে। আজকে ডাক্তাররা হাসপাতালে থাকবে, বিভিন্ন হাসপাতালে থাকবে, তারা মুমূর্ষু রোগীকে পরিষেবা দেবে। যে সমস্ত রোগী আউটডোর ইনডোর, তারা রোগীদের পরিষেবা দেবে। যেগুলো প্যাথোলজি ল্যাব আছে, সেখানে তারা কাজ করবে, যারা স্বাস্থ্যকর্মী আছে, সেটা বাদ দিয়ে তারা রাস্তায় নামতে বাধ্য হচ্ছে। এই মুখ্যমন্ত্রী রাস্তায় নামতে তাদের বাধ্য করিয়েছে। এবং যেটা বলতে চাই, এই মুখ্যমন্ত্রী কেন সন্দীপ ঘোষকে আড়াল করছিল ঘটনা ঘটার পর থেকে, যেহেতু সন্দীপ ঘোষ সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছেন, এবং ওই তরুণী ডাক্তারের মৃতদেহটা অত্যন্ত দ্রুততার সঙ্গে দাহ করেছে প্রমাণ লোপাটের কারণে, যাতে দ্বিতীয়বার আর পোস্টমর্টম করার সুযোগ না থাকে। আর এই সন্দীপ ঘোষ 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে মাননীয় মুখ্যমন্ত্রীর ভালো পায়ে প্লাস্টার জড়িয়েছিলেন। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তাকে বাঁচাবার জন্য নিজের জীবন বাজি রেখেছিলেন, দলকে বাজি রেখেছেন, মুখ্যমন্ত্রী পদকে বাজি রেখেছেন। রক্ষা করতে পারবেন না স্বাস্থ্যমন্ত্রী হিসেবে, মুখ্যমন্ত্রী হিসেবে, পুলিশ মন্ত্রী হিসেবে উনার এই তরুণী ডাক্তারের অকালে নৃশংসতম
যে ঘটনা, এই ঘটনার দায় তাকে স্বীকার করে নৈতিক দায়িত্ব নিয়ে তাকে পদত্যাগ করতেই হবে। বাংলার নামে কেন কুৎসা করতে যাব আমরা? আমরা তো বাঙালি, আমরা তো এই বাংলায় বসবাস করি। দিনের শেষে উনি আমার মুখ্যমন্ত্রী। আমি অন্য রাজনৈতিক দলের নীতি আদর্শে বিশ্বাসী হতে পারি, কিন্তু উনি আমার মুখ্যমন্ত্রী। রাজ্যের 12 কোটি মানুষের তিনি মুখ্যমন্ত্রী। আমরা কেন বাংলার বদনাম করতে যাব? নিজে বদনাম করার একটা যে কাজকর্ম তিনি করছেন, তিনি তো আপনি বদনামের ভাগীদার হচ্ছেন। আমরা অযথা কেন ওনার বিরুদ্ধে বদনাম করতে যাব? এটা ওনার প্রাপ্য ছিল, এটা ওনার প্রাপ্য ছিল। জনরোষ কোন জায়গায় গেলে এই অবস্থায় যায়, এটা মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পারেননি, পুলিশ মন্ত্রী বুঝতে পারেননি, সন্দীপ ঘোষও বুঝতে পারেননি।